তিন রাত্রি 4 দিনের দারিংবাড়ি ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পর্বে আমরা ঘুরে দেখব দারিংবাড়ির চারিপাশের বিভিন্ন জায়গা। চলুন দেরি না করে তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভেরি গুড মর্নিং। আজকে দারিংবাড়িতে ডে 2। তো এখন আমরা ফ্রেশ হয়ে গেছি, এবার কিন্তু বেরোবো হচ্ছে আমাদের সাইট সিনের জন্য। আছে কিন্তু অনেক কটাই সাইট সিন আছে। যে কালকে রাত্রিবেলা কিন্তু সেরকম পরিমাণে ঠান্ডা খুব একটা ছিল, মানে খুব একটা যে দারিংবাড়ি সম্বন্ধে যে খুব একটা ঠান্ডা থাকে বা থাকে সেরকমভাবে কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না। তবে ওই রকম মানে একটা ছোট মানে পাতলা কম্বলে কিন্তু হয়ে গেছে। ব্যাপারটা যেটা বুঝতে পারলাম যেটা হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে কুয়াশা হয়ে আছে। এই কুয়াশার জন্য কিন্তু ঠান্ডাটা মনে হয় একটু কম আছে। সত্যিই কি কাশ্মীরের মতো বরফ পড়ে এখানে? বাট সেটা ঠিক ব্যাপারটা না। কোনো এক সময় টেম্পারেচার মাইনাসের নিচে চলে যাওয়ার জন্য যে শিশিরগুলো থাকে সেই শিশিরগুলো পুরো জমে যায়। জমে যাওয়ার ফলে পুরো এলাকাটা নাকি সাদা হয়ে গেছিলো, মানে একদম পুরো স্নো টাইপ অফ দেখতে হয়ে গেছিলো। তো সেই কারণেই আর কি তারপর থেকেই উড়িষ্যা অফ কাশ্মীর বলা হয়ে থাকে। আজকেও আমরা সকালবেলা দেখলাম যে গাছের কিন্তু শিশিরগুলো কিন্তু জমে আছে। বাচ্চা মানুষ রেডি হয়ে গেছে। এই দিক থেকে হচ্ছে সানরাইজ আর এই দিকে হচ্ছে সানসেট। মানে একটা জায়গাতে থেকেই কিন্তু আপনি সানরাইজ সানসেট দুটোই দেখতে পাবেন। এটা কিন্তু বেস্ট লেগেছে, এইটা সেরা লেগেছে। মানে অনেকে দারিংবাড়ি সানসেট পয়েন্টে যায়, হয়তো খুব ভালো লাগে, বাট আমি এখনও যদিও যাইনি। কিন্তু কাল যখন আমরা এসে পৌঁছালাম, কাল এখান থেকে সানসেট দেখতে পেয়েছি। আজ সকালবেলা ঠিক এই দিকটা থেকে আপনার সানরাইজও দেখতে পেয়েছি। সকাল সকাল ব্রেকফাস্টটাও সেরে নিলাম। ব্রেকফাস্টে এখানে দুটি অপশান আপনারা পেয়ে যাবেন। একটি হচ্ছে পুরি সবজি আর একটি হচ্ছে এগ বাটার টোস্ট। তো চলুন আমরা বেরিয়ে পড়লাম। প্রথমে যাব হচ্ছে হিল ভিউ পার্ক, তারপরে বাটারফ্লাই পার্ক। চলুন তাহলে যাওয়া যাক। আজকে কিন্তু আমাদের সঙ্গে টিঙ্কুদা নেই, কারণ ওনার একটা কাজের জন্য বাড়ি যেতে হয়েছে। আজকে আছেন আমাদের সঙ্গে টিঙ্কুদার ভাই। দাদা আপনার নাম? সোনু। আজকে আছে আমাদের সঙ্গে সোনুদা। সোনুদাই কিন্তু আজকে পুরো দিনের সাইট সিনটা আমাদের ঘুরিয়ে দেখাবে। আর বলতে বলতেই আমরা এসে পৌঁছালাম হিল ভিউ পার্ক। আমরা এসে পৌঁছালাম নেচার পার্ক, যা স্থানীয়দের কাছে বাটারফ্লাই পার্ক নামেও পরিচিত, যার প্রবেশ মূল্য মাথাপিছু 15 টাকা। বাটারফ্লাই পার্কটা কিন্তু ঠিক আছে, বাচ্চাদের জন্য ঠিক আছে, ভালো লেগেছে, বাট মোটামুটি। আর ওর উল্টো দিকেই আছে হচ্ছে হিল ভিউ পার্ক। এরপর দেখে নিন হিল ভিউ পার্ক, যার প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা। হিল ভিউ পার্কে একটা এরকম একটা মানে ভিউ পয়েন্ট মতো করা আছে। এখান থেকে ভিউ সেরকমভাবে কিছু নেই বলতে গেলে। এইদিকে অবস্ট্রাকশন চলে এসছে, দেখুন কিছুদিন পরে বিল্ডিং হয়ে গেলে আর ভিউ দেখা যাবে না। আর এইদিকে জাস্ট একটা পাইনের এরকম একটা ভিউ আছে। বাটারফ্লাই পার্ক আর হিল ভিউ পার্ক দুটো ঠিক আছে। মানে বাচ্চাদের জন্য এখানে দেখছি লোকালরাও কিন্তু বেশ উৎসাহিতভাবে ছবি টবি তুলছে, খেলাধুলা করছে। বাট বাচ্চারাও কিন্তু খুব মজা করছে। আমাদের যেমন তিন্নি, ঈশান, এরা কিন্তু বেশ মজা করছে, ভালো লাগবে। তো একটাই যেটা কি, রোদ উঠে গেলে কিন্তু একটু গরম, সকাল সকাল বেরিয়ে এলে কী হয় এইগুলো একটু শান্তিভাবে ঘোরা যায়। বাট এখন 10টা বাজে, 10টা রোদই কিন্তু বেশ চড়া লাগছে। পার্কে এসে তিন্নির সাথে আমিও ফিরে গেলাম আমার শৈশবে। এই তো প্যান্টে কাদা লাগালি কি করে? তো
তবে এই শীতকালে যে এতটা গরম পড়বে ভাবা যায় না। একটু শশা, মানে দুটো জায়গায় ঘুরলাম, গরম হচ্ছে সেই জন্য জল লাগে, একটু শশা। শরীরকে হাইড্রেট রাখাও জরুরি, সেই কারণে শশা। হিল ভিউ পার্ক আর বাটারফ্লাই পার্ক থেকে বেরিয়ে এবার আমাদের পরবর্তী গন্তব্য ইমু পার্ক। দাদার সঙ্গে জাস্ট কথা হচ্ছিল, এই কিছুদিন আগে এখানে 6 ডিগ্রির মতো মানে টেম্পারেচার আর কি ফল করেছিল, 6 ডিগ্রির কাছাকাছি। বাট বলছে প্রচণ্ড ঠান্ডা ছিল, বাট এই 3-4 দিন ধরে সেরকমভাবে কোনো ঠান্ডা নেই। কালকেও কিন্তু আমাদের ওই 9 ডিগ্রির কাছাকাছি ছিল। আমি আজকে সকালবেলা চেক করলাম যখন 5টার সময়, তখন দেখলাম 9 ডিগ্রির কাছাকাছি। বাট 9 ডিগ্রি অনুযায়ী যে ঠান্ডাটা থাকার কথা সেই ঠান্ডাটা কিন্তু নেই, কারণ ওই একটাই কথা বললাম যেটা ওই ফগের জন্য আর কি। যাই হোক, তো এই হচ্ছে এখন বিষয়। তবে প্রথম কালকেও আসার সময় বা আজকে যে ঘুরছি, সত্যি দারিংবাড়ি জায়গাটার কিন্তু মানে প্রেমে পড়ে যাওয়ার মতো। জায়গাটা সত্যি কথা বলতে খুবই সুন্দর। মানে এখানে মিনিমাম যদি কোনো আপনি অ্যাক্টিভিটিস নাও করেন, 2 দিন এসে নেচারের সঙ্গে সময় কাটিয়ে যেতে পারেন, খুবই ভালো লাগবে আশা করা যায়। এরপর চলে গেলাম ইমু পার্কে। এখানেও আর কি আপনার টিকিট লাগবে, মাথা পিছু 10 টাকা করে এখানে টিকিট। তো এইখানে যে কটা জায়গায় ঘুরছি প্রত্যেকটা জায়গাতে কিন্তু চিলড্রেন্স পার্কটা কিন্তু মাস্ট, মানে ওটা আছেই না। সত্যি দেখা গেছে, এই তো এমু বাবা, এমু এসো এসো বাবা। আমি ফার্স্ট টাইম এমু দেখেছি। আমি আমার ইভিএস বইতে এমু পড়েছি, মানে পিকচার দেখেছি, কিন্তু সত্যিকার এত বড় এরকম দেখিনি। এটা কি দেখলে? এটা র‍্যাবিট। এটাও তুমি কি ইভিএস বইতে দেখেছো? র‍্যাবিট আমি আগে থেকেই জানি, ছোটবেলা থেকেই জানি র‍্যাবিট বার হতে থাকে। বেশি সময় নষ্ট করবেন না, কারণ সময়টা বাঁচিয়ে রাখবেন মন্দাসুরুর জন্য। মন্দাসুরুতে কিন্তু দেখার অনেক কিছু আছে, যাব আজকে আমরা। এই এমু পার্ক শেষে এখন আমরা চলেছি লাভার্স পয়েন্টের দিকে। জিনিস বারে বারে মাথায় রাখবেন, এখানে কিন্তু অন্য কোনো প্রপাইটারের সিম কিন্তু চলে না, একমাত্র জিও আর না হলে বিএসএনএল। জিও আর বিএসএনএলটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ কিন্তু এয়ারটেল ভোডাফোন তো মানে ব্রহ্মপুরের পর থেকে ডেড হয়ে গেছে। বাট এই দুটো প্রপাইটারের সিম আপনারা ব্যবহার করতে পারেন। আর সত্যি দারিংবাড়ির ল্যান্ডস্কেপটা এত সুন্দর লাগছে, মাঝে মাঝে আমার মনে হচ্ছে যেন পুরুলিয়ায় আছি। লাভার্স পয়েন্টে ঢোকার সময় কিন্তু কোনো এন্ট্রি লাগবে না, তবে একটা নর্মাল এন্ট্রি যেটা টোটাল গাড়ির একটা দিতে হয়, সেটা হচ্ছে 50 টাকা করে গাড়ির এন্ট্রি। ঢোকার ঠিক মুখেই আপনাকে এন্ট্রিটা দিতে হবে। দিয়ে এবার সামনে দেখা যাক। লাভার্স তো আমার কোনোদিন আর হলো না, বিনা লাভারেই যাচ্ছি লাভার্স পয়েন্ট। যদি গিয়ে লাভারের খোঁজ পাওয়া যায় কিনা। যোগাযোগ লাভার যদি থাকো তাহলে একটু যোগাযোগ। এসছে সকলের লাভার্সের সাথে, বাট আমি এসছি একাই। আমার সাথে এসছে লাভার্স পয়েন্টে গিয়ে লাভ হয় কিনা জীবনে। আসার সময় যে হুলুল গন্ডাটা যেটা দেখলাম, ঠিক ওই রকমই কিন্তু এই লাভার্স পয়েন্টটা লাগছে। দেখুন, যেটা বলছিলাম, সব ভালোবাসার নাম খোদাই করে রেখে গেছে। এই দেখুন, জায়গাটা কিন্তু পিকনিক স্পট, বাট পিকনিকের জায়গাটা এত অপরিষ্কার করে রেখেছে, মানে সেটা ভাবার বাইরে। মানে এটা যদি আপনার, যদিও কিন্তু এটা ট্যুরিস্ট অ্যাট্রাকশান, অনেক ট্যুরিস্ট এসেছে দেখছে, বাট এইখানে চারিদিক দিয়ে জাস্ট আমি দেখুন এত ময়লা করে রেখেছে, মানে গন্ধ বেরোচ্ছে রীতিমতো। সবই ঠিক আছে, বাট জায়গাপত্র যে জিনিসগুলো একটু যারা পিকনিক করছেন বা পার্টি যারা আসছেন, তারা যদি একটু সচেতনতার সাথে এইগুলো পরিষ্কার করে নিয়ে যান, তাহলে কিন্তু বেশ ভালো হয়। তোর কীরকম লাগলো? খুব সুন্দর জায়গাটা, অসাধারণ। প্লাস এতক্ষণ যতক্ষণ দিন ঘুরেছি,
জাস্ট অসাম, আর কিছু বলার নেই। 30% বেস্ট ট্রিপ এখন অবধি আমার। যাই হোক, তবে ওর কিন্তু লাভার্স আছে, সেই জন্য ওই লাভার্স পয়েন্টটা দেখে গেল, আসবো, ওর ভালো লেগেছে। আসবে, সামনের বছর আসবে। বাট এখানে কিন্তু একটা দেখছি দোকানও আছে, এখানে লোকাল বিভিন্ন আপনার এই মশলা থেকে শুরু করে কফি সব কিছু বিক্রি হচ্ছে। চা আছে, কফি আছে, মশলা আছে, বিভিন্ন রকম সমস্ত পাঁপড় আছে, হলুদ আছে, রাবড়ি। ওই যে কালকে যে ব্রেকফাস্ট করেছিলাম সেখানে কিন্তু রাবড়িটা খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো। তো সেই জন্য এখান থেকে 40 টাকা নিল। দেখা যাক টেস্ট করে কীরকম লাগে। নে বল, টেস্ট কর। কেমন? দারুণ। দেখি পল তো বলছে দারুণ, টেস্ট করে ঠান্ডা অসাধারণ, ঠান্ডা ঠান্ডা, সুন্দর। দুটো নিয়ে নাও, ওখানে খাবে। দাও, দিন দাদা, আরও কিছু দিন। এখান থেকে এই পাঁপড় নিলাম, আর হচ্ছে এইরকম প্যাকেট করা আছে বিরিয়ানির মশলা। মা মাঝে মাঝে বিরিয়ানি বানায়, তো এটা নিয়ে গিয়ে দেখি দিই। এখানকার পুরো এটা পুরো এখানে কিন্তু দারিংবাড়ির মশলা কিন্তু খুব মানে বিখ্যাত, মানে নাম করা। তো সেই জন্য এই মশলা নেওয়া হলো, আর এই হচ্ছে পাঁপড় নিলাম। এবার আমরা পৌঁছে গেলাম মন্দাসুরু ওয়াটারফলস। তবে আমরা এখন এসেছি মিগুমা ওয়াটারফলসে। এখানেও কিন্তু ওই 10 টাকা করে টিকিট, আর টিকিট কাউন্টারের পাশেই কিন্তু লাঠি আছে, এই রকম লাঠি আছে। আপনারা চাইলে কিন্তু লাঠি নিয়ে যেতে পারেন, কারণ হচ্ছে একটু ডাউনে, মানে যেটা শুনলাম যে 300 মিটারের মতো ডাউনে যেতে হবে, সেখান থেকে উঠতে হবে। তো একটু সাপোর্টের জন্য কিন্তু আপনারা লাঠি ইউজ করতে পারেন। লাঠির বেশি জোর থাকে আই থিংক। হ্যাঁ, লাঠির বেশি জোর থাকে আই থিংক। জানি না। তিন্নি বলছে লাঠি থাকলে জোর থাকে। আপনারা যারা বয়স্ক আছেন তাদের জন্য সামনেই একটা করা আছে এই ভিউ পয়েন্ট। যারা নিচে নামতে পারবেন না তাদের জন্য এই ভিউ পয়েন্ট। আর আমরা যাব হচ্ছে বাঁদিকের রাস্তা ধরে ওয়াটারফল 200 মিটার। আর চলুন। আমরা বয়স্ক তিন্নি আর সমদা উঠছে, আর অলরেডি পল এখানে উঠে বসে আছে। তিন্নি ওঠো, কেমন? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। এই তো বাহ, বেশ কিন্তু অ্যাডভেঞ্চারাস। মানে এখানে যদি হাঁটুর সামর্থ্য থাকে তবেই কিন্তু উঠবেন, না হলে সেই উঁচুতে আছে একটা ভিউ পয়েন্ট আছে, সেখানেও থাকতে পারেন, অথবা নিচেও থাকতে পারেন। বাট জায়গাটা কিন্তু বেশ ভালো। এই যে ফলসটা পড়ছে, ফলসটা আশা করা যায় মানে বর্ষাকালে এলে কিন্তু বেশি ভালো লাগতো। দারিংবাড়ি এসে যদি এই জায়গাটা না আসেন তাহলে দারিংবাড়ি আপনি আসেনই। জাস্ট দেখুন, অসাধারণ। যে পার্কিং, সেই পার্কিং থেকে এখানে নামতে ওই ধরুন 300 মিটারের মতো রাস্তা। নামতে বেশ ভালোই লাগে, বাট চড়াইটা একটু বেশি, বাট কষ্ট হবে। বাট তা হলেও কিন্তু সঙ্গে লাঠি আছে, সেরকমটা মনে হবে না। এই যে কষ্ট করে এলাম, আসার পরে এত সুন্দর একটা ভিউ দেখে জাস্ট মুগ্ধ, অসাধারণ। ফাইনালি 300 মিটার হেঁটে ফলস দেখে এসে পৌঁছালাম। এখন চলবে এবার লেবু পানি ব্রেক। এখন এসে গেছে লেবু পানি। এই এরকম হাঁটার পরে এই গরমে লেবু পানি কিন্তু মাস্ট। জল জিরা বেশ রিফ্রেশিং। খেয়ে নি একেবারে
মন্দাসরুতে দেখা হচ্ছে। এরপর পৌঁছে গেলাম মন্দাসুরু ভ্যালি নেচার ক্যাম্পে, যেখান থেকে আজকে আমরা সেরে নেব আমাদের দুপুরের লাঞ্চ। মন্দাসরু ইকো ট্যুরিজমের ফুড চার্ট আপনারা চাইলে কিন্তু অর্ডার দিয়ে এখানেও খেতে পারেন, এখানে খাবার ব্যবস্থা আছে। তবে আজকে দেখলাম প্রচুর ট্যুরিস্ট, মানে ভিড় আছে, প্রচুর ভিড় আছে। সকলে কেন এখানে এসে লাঞ্চ করতে চায় এই কারণে, কারণ যে কটা রান্না সব কিন্তু কাঠের জালে হচ্ছে, দেখুন। আর শুনেছি নাকি এখানের যে দেশি চিকেনের যে টেস্ট সেটা নাকি সেই খেতে। আজকে তো খাবো এবং চেখেও দেখবো কীরকম টেস্ট। তবে এখন লাঞ্চের কিন্তু প্রচণ্ড প্রেশার, মানে সবাই আর কি করে যে এই মন্দাসুরু সাইডটা এলে ঘুরে টুরে কিন্তু সকলেই কিন্তু এই মন্দাসুরুতেই লাঞ্চ করার একটা প্ল্যান সেরে আসতে গিয়ে যে 1.5 ঘন্টা লেট হয়ে গেছে বেরোতে গিয়ে। তো সেটাই আর কি, এখানে যত তাড়াতাড়ি পারবেন ঘুরে যদি চলে আসতে পারেন তাহলে কিন্তু আপনারা তাড়াতাড়ি এখানে লাঞ্চটা পেয়ে যাবেন। না হলে কি হচ্ছে ব্যাপারটা, সমস্ত ট্যুরিস্ট এসছে তো সেই জন্য একটা লাঞ্চের প্রেশার পড়ে গেছে। তো যাই হোক, এখন আমাদের 15 মিনিট ওয়েট করতে বললো, একটু ঘুরে নিই। ভিউ পয়েন্টে এসেছি, জাস্ট লাগছে দুর্ধর্ষ। এখান থেকে দেখুন দারুণ লাগছে। ওপরটায় যাওয়া যাক, ওপরে গিয়ে ভিউ পয়েন্টটা দেখাচ্ছি চলুন। ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগছে। অনেকে বলে থাকে নাকি এখান থেকে করলে ইকো হয়, চেঁচালে নাকি ইকো হয়, বাট জানি না। তবে ভিউটা কিন্তু দু চোখ ভরে উপভোগ করবার মতো। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগবে, মনোরম পরিবেশ। যাক, তিন্নি ট্রাই করছে ইকো হয় কিনা দেখি। আর একবার না। তবে এই মন্দাসুরুতে কিন্তু আপনার থাকারও ব্যবস্থা আছে। এই যে 4টে থেকে 5টা এরকম কটেজ আছে, এইখানেও ডাইনিং মনে হয়, আর এখানে 5-6টার মতো কটেজ আছে। যদি আমি নাম্বার পাই, নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু এখানে থাকতে পারেন। এখানে থাকার একটা সুবিধা কি, যে সুবিধা একটাই, এই যে জাস্ট ভিউ। বাট আদার সাইট সিন করতে গেলে কিন্তু আপনাকে সেই নিচেই যেতে হবে। আমরা যেখানে আছি তার থেকেও যদি আরও বেশি শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে চান তাহলে কিন্তু মন্দাসুরুর এই কটেজগুলোতে অবশ্যই থাকতে পারেন। দেখুন কি বিউটিফুল লাগছে। ওই মহিলা পরিচালিত একটা ক্যান্টিন আছে, ওনারাই এই ক্যান্টিনটা চালিয়ে থাকেন। তো সেখানেই আর কি একটা লাঞ্চের ব্যবস্থা করা আছে। আর এইখানে যে ব্যাপারটা যেটা আমি দেখাচ্ছি, দেখুন এই যে সামনের এত সুন্দর কটেজ, এই কটেজে বসে এই সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন, সেটা কিন্তু ব্যাপারটাই কিন্তু পুরোপুরি আলাদা। এগুলোই কিন্তু হচ্ছে উডেন কটেজ। আপনার যে কটেজগুলো যেগুলো আছে এগুলো সবই কিন্তু উডেন কটেজ। তো কটেজগুলোতে আপনার থাকার খরচাটাও কিন্তু একটু বেশি পড়বে, মানে যেটা সম্ভবত 4000 টাকা করে পার নাইট কাপল, এই বেসিসে কিন্তু এই খরচাটা পড়তে পারে। দেখি এবার যাওয়া যাক, দেখি আমাদের লাঞ্চটা রেডি হয়েছে কিনা। তবে অনেক ভিডিওতেই দেখেছি মন্দাসুরুতে শালপাতার থালা বাটিতে পরিবেশন করা হয় লাঞ্চটা। তবে সেদিন কিন্তু আমাদের ছিল থার্মোকলের প্লেট, আর মেনুতে ছিল ভাত, ডাল, সবজি, ফুলকপি ভাজা, ঘুগনি, আলু ভাজা, পাঁপড় এবং দেশি চিকেন। তবে খাবার নিয়ে একটাই কথা বলবো, খেলাম সবই ঠিক আছে, বাট আমি কিছু না বলাই ভালো, কারণ আমার তো বেসিক লেগেছে, সাধারণ লেগেছে, সেরকম কোনো নয়। তবে আপনারা যদি কেউ এখানে খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। আর এখানে এরকম পার্ক মতো করা আছে, তো এই দারিংবালি এলে কিন্তু বাচ্চাদের পার্কের অভাব হবে না, প্রচুর পার্ক আছে। ফাইনালি এসে পৌঁছালাম আজকে আমাদের শেষ ঠিকানা কফি গার্ডেন, দারিংবাড়ি কফি গার্ডেন। এটা হচ্ছে যে আমরা সানসেট ভিউ পয়েন্টটা হচ্ছে স্কিপ করলাম এই কারণে, কারণ আমরা যেখানটা আছি যে এই ডিয়ার্স ইকো হোম, ওখান থেকেও কিন্তু একটা খুব সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়। সানসেট প্লাস হচ্ছে সানরাইজ দুটোই কিন্তু খুব সুন্দর দেখতে পাওয়া যায়। সেই কারণেই কিন্তু আমরা এই সানসেট ভিউ পয়েন্টটাকে কিন্তু আমরা ক্যান্সেল করলাম। এবং এই কফি পার্কের ভিতরে একটা ক্যাফে দেখতে পেয়ে গেছি, এই ক্যাফেতে একটু খেয়ে নেব
কফি, দারিংবাড়ির কফি। এই দূরে সানসেট হচ্ছে, তার সাথে কফি। দেখা যাক একদম বাগানের পিওর কফি কিনা। ভালো। তবে আপনাদের মধ্যে কে কে এই কফি লাভার বা কে কে চা লাভার প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। এবং ওই যে বললাম প্রত্যেক জায়গাতে কিন্তু চিলড্রেন্স পার্ক, এখানেও কফি গার্ডেনেও কিন্তু একটা চিলড্রেন পার্ক গড়ে উঠেছে এইরকম বড় বিস্তীর্ণ জায়গা জুড়ে। তিন্নি তো যেখানেই যাচ্ছে সেখানেই শুধু চিলড্রেন্স পার্কে গিয়ে খেলা শুরু করে দিচ্ছে। এই গাছ কিছু গাছে গাছে হয়ে আছে কফির, এই যে মানে একটু কাঁচা কফিটা দেখতে অনেকটা এই রকম, এই সবুজ টাইপের দেখি, এইরকম সবুজ টাইপের দেখতে। সেটা হচ্ছে আপনার কাঁচা অবস্থায় যখন কফি থাকে সেইটা হচ্ছে আপনার এই সবুজ কালারের কফি, আর যখন পেকে যায়, পেকে যাবার পরে কিন্তু লাল হয়ে যায়। তারপরে বিভিন্ন প্রসেস করে রোস্ট ফোস্ট করে তারপরে কিন্তু আমরা সেই কফিটা পান করি। তবে আমরা দেখলাম যে বাইরেও কিন্তু কফি এবং বিভিন্ন ধরনের মশলাপাতি কিন্তু বিক্রি হচ্ছে। এখানে আছে হলুদ, এটা হচ্ছে সর্ষে, এইদিকে আছে হচ্ছে গোলমরিচ, এই দেখো গোলমরিচ, আর এই হচ্ছে কফি। কফি देखो 20 रुपए। चेरी। इडली। ये क्या है भाई, ये क्या है? आलू। आलू का क्या होता है? ये 60 रुपए। अच्छा अच्छा अच्छा। দেখুন আমরা এখানে হয়তো ভাবছি যে এইগুলো হচ্ছে আমাদের এখানকার লোকাল প্রডিউস বা কিছু, বাট এখানে যে বস্তাগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেই আসছে। লোকালও আছে কিছু, মানে আপনার অর্গ্যানিক যে চাষগুলো হয় সেইগুলোও আছে। এর সাথে সাথে কিন্তু আমাদের বেঙ্গলেরও কিছু আর কি প্রোডাক্ট জিনিস সবই এখানে আছে। সুপ্রভাত। আজকে আমরা এখান থেকে মানে দারিংবাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি গোপালপুরের উদ্দেশ্যে। আমরা এখান থেকে দারিংবাড়ি ছেড়ে বেরিয়ে প্রথমে কয়েকটা সাইট সিন করব, তারপরে আমরা সোজা চলে যাব গোপালপুর। আজকে আমাদের স্টে আছে গোপালপুরে। এখন বাজে সকাল 6:30। কারণ এই এত তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে আজকের যে জার্নিটা সেটা কিন্তু প্রায় 200 থেকে 250 কিলোমিটারের মতো। ব্রহ্মপুর থেকে যেদিন আমরা দারিংবাড়ি এসেছিলাম সেই জার্নিটা ছিল 120 কিলোমিটারের মতো, মানে সেটা একটা অন্য রুট দিয়ে, আর আজকে যাব আর একটা অন্য রুট দিয়ে। তো সেই কারণেই এত তাড়াতাড়ি বেরিয়ে পড়া। এখানে কিন্তু মানে জিও বিএসএনএল ছাড়া কিন্তু সিমের কিন্তু নেটওয়ার্ক আপনি পাবেন না। আর কালকে যে মন্দাসুরুর দিকে যে ট্যুরটা করেছিলাম সেখানে তো জিও পাওয়া যায় না, সেখানে বিএসএনএল। তবে প্রেজেন্ট দারিংবাড়িতে কিন্তু আপনার জিওটা কিন্তু ভালো চলছে, মানে 5G কিন্তু ধরছে। এখানে বিভিন্ন ধরনের জবা গাছ আছে, এই একটা কালার লাল, এখানে হলুদ, দেখুন ফুল পাচ্ছে। এই জায়গাটা কিন্তু এতটা সুন্দর, মানে এখানে কিন্তু প্রকৃতিকে বাঁচিয়ে রেখে কিন্তু অ্যাকচুয়াল নেচার ক্যাম্পের যেটা মানে প্রকৃতির সাথে কিন্তু থাকা, সেটাই কিন্তু এখানে মেনটেন করেছে। দেখুন চারিদিকে কি সুন্দর গাছপালা, এদিকে কত গাছপালা দেখুন, চারিদিকে কি সুন্দর প্ল্যান্টেশন করে সুন্দর সুন্দর গাছপালা এইদিকে করা আছে। এবং এইটা হচ্ছে নিচের তলা, আর আমরা ছিলাম এই উপরের তলায়, এর উপরে একটা ফ্লোর আছে। বেশ ভালো কিন্তু প্রপার্টিটা। আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। ডেসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আর নাহলে যদি এই ভিডিওর যদি একটা রুম ট্যুর বা কিছু প্রয়োজন হয়, রুম যদি দেখতে চান, তাহলে আমার আগের ভিডিওতে কিন্তু সেটা সমস্ত কিছুভাবে বলা আছে, আপনারা কিন্তু সেটা দেখতে পারেন। একটা সুন্দর সানরাইজ হচ্ছে। দুদিন কিন্তু বেশ ভালোই কাটালাম। তো আমাদের গাড়িও এসে গেছে, আমরা এবার বেরোবো। আর আজকে কিন্তু বেশ মানে এই লাস্ট দুদিনের থেকে কিন্তু আজকে কিন্তু একটু বেশ ভালোই ঠান্ডা আছে। বাট আজকে রাস্তায় এতটা ফগ জাস্ট দেখাই যাচ্ছে না, মানে কুয়াশা এত পরিমাণে পড়েছে জাস্ট দেখাই যাচ্ছে না। 3 রাত্রি 4 দিনের দারিংবাড়ি গোপালপুর ট্যুরের আজ আমাদের 3য় দিন। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি গোপালপুরের উদ্দেশ্যে। সাথে পথে কুয়াশার ধোঁয়াশায় চলা এক অদ্ভুত অভিজ্ঞতা। মনে হচ্ছে যেন এক অন্য জগতে চলে এসেছি, যেখানে সবকিছুই রহস্যময় এবং অজানা।
জাস্ট দেখুন, আমরা যেতে যেতে একটু দাঁড়ালাম আর চারিদিকে পুরো ফগে ভর্তি, যেন মনে হচ্ছে দার্জিলিংয়ের কোনো জায়গায় আছি। জাস্ট দেখুন জায়গাটা, জাস্ট দেখুন। এই দুদিনের পরে কিন্তু এই মানে 3 দিনের মাথায় কিন্তু দারিংবাড়ির যে ঠান্ডা সেটা কিন্তু উপভোগ করতে পেরে কিন্তু বেশ ভালো লাগছে। আর ফিলিংসটাই আলাদা, এত সুন্দর মায়াবী ওয়েদারটা হয়ে আছে, জাস্ট অসাধারণ। বলো, তোমাদের 2 দিনের এই দারিংবাড়ি কেমন লাগলো? সাধারণত থেকে অনেকটা আলাদা, খুব সুন্দর। সত্যি বলছি, ঘোরাটা খুব ভালো ছিল। ঘোরাটা ভালো ছিল তার কারণ হচ্ছে আমাদের যে গ্রুপটা খুব ভালো, সবাই একসঙ্গে খুব মিলেমিশে খুব এনজয় করেছি। তো এই রাস্তাটা হচ্ছে রেনবো ওয়াটারফলস যাওয়ার রাস্তা, এই দিক দিয়ে যেতে হয়। তো এটা আমরা স্কিপ করছি এই কারণে, কারণ আজকে অনেকটা পথ জার্নি করতে হবে, রাস্তাতে আরও একটা ওয়াটারফল পড়বে, বাট এটাতে গেলে এখন 1.5 থেকে 2 ঘন্টার মতো দেরি হতে পারে। তো সেহেতু গোপালপুরে একটু আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে, তো সেই জন্য আজকে আমরা রেনবো ওয়াটারফলটা স্কিপ করছি। যে ছবিটা আমি দেখাচ্ছি। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে পাঙ্গালি ভ্যালি ভিউ পয়েন্ট। জাস্ট ভ্যালিটা এখান থেকে লাগছে অসাধারণ, মানে রাস্তাটা সবে নতুন করেছে। আর এইটা হচ্ছে আপনার ভ্যালি, আর এই যে গ্রামটা, এখান থেকে যে গ্রামটা দেখা যাচ্ছে এটার নামই হচ্ছে পাঙ্গালি। তো সেই কারণে এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে পাঙ্গালি ভ্যালি ভিউ পয়েন্ট। আমরা এসে পৌঁছলাম মৃদুবন্দা ওয়াটারফলস। এখানেও ঢুকতে কিন্তু এন্ট্রি ফি আছে, মাথা পিছু নয়, গাড়ি পিছু 50 টাকা করে এন্ট্রি ফি আছে। তবে এই মৃদুবন্দা ওয়াটারফলস নামার জন্য কিন্তু এই যে পার্কিং আছে, পার্কিং থেকে এই রকম সিঁড়ি নেমে গেছে। এখানে কিন্তু সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে। তবে এখান থেকে আমি ওই ওয়াটারফলের কিন্তু সাউন্ডটা কানে আসছে, মনে হয় খুব কাছেই হবে আর কি। সত্যি ওয়াটারফলটা কিন্তু বেশ সুন্দর। তো এই মৃদুবন্দা ওয়াটারফলস এটা কিন্তু অবশ্যই আসবেন, খুব সুন্দর, বেশি হাঁটাও নয়, খুবই ভালো লাগবে এই ওয়াটারফলসে। এই দারিংবাড়ি এলে অবশ্যই কিন্তু ভিজিট করবেন এই মৃদুবন্দা ওয়াটারফলস। আর একটা জিনিস যেটা প্রত্যেকটা জায়গাতেই আমি দেখছি, কালকে থেকে এন্ট্রি ফি নিচ্ছে, সমস্ত কিছু নিচ্ছে, কিন্তু জায়গাগুলো, ট্যুরিস্ট স্পটগুলো এতটা অপরিষ্কার, মানে চারিদিকে ময়লা ভর্তি, মানে দেখলে বুঝতে পারবেন। বেসিক্যালি হচ্ছে সমস্ত এইগুলো তো হচ্ছে পিকনিক স্পট, এবার সব পিকনিক করে, ময়লা করে, মানে জলে পর্যন্ত দেখুন প্লাস্টিকের বোতল থেকে শুরু করে এইগুলো। আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা কিন্তু একটু নজরদারি চালানো দরকার আছে, কারণ এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য মানে এইভাবে কিন্তু দেখতে ভালো লাগছে না। মৃদুবন্দা ওয়াটারফলের কাছেই সেরে নিলাম আমাদের আজকের প্রাতরাশ। এ নাও তিন্নি। আমরা তো এই ওয়াটারফলের সামনে, ফলের সামনেই কিন্তু এরকম এই ম্যাগি বিভিন্ন ধরনের দোকান আছে। তো আমরা এখান থেকেই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আমরা অর্ডার করেছি ম্যাগি, এটা খেয়ে দেব, এবার বেরিয়ে যাবো। কারণ হচ্ছে সকালবেলায় এত ফগ ছিল, সেই কারণে অনেকটাই মানে ভালোই লেট হয়ে গেছে, এখন প্রায় 9টা বাজতে যায়। তো চলো এটা তাড়াতাড়ি শেষ করে যাক, শেষ করে তারপরে দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যে। এখন আমরা এসে পৌঁছালাম ব্রাহ্মণদি ওয়াটারফলস। এই ওয়াটারফলটাই কিন্তু এখন সেরকমভাবে মানে জলের নেই, জাস্ট একটা জায়গা দিয়ে পড়ছে। আর এখানে কিন্তু এখন চারিদিকে কিন্তু পিকনিকের মরশুম, মানে আজকে 31st, তো এখন পিকনিক, সব জায়গাতে পিকনিক হচ্ছে, উচ্চস্বরে গান চলছে, প্লাস এরকম পিকনিক। তো এই আর কি জায়গা, গানও চলছে, সৌমদাও নাচা শুরু করে দিয়েছে। বামনি দেবী ওয়াটারফলস দেখে আমরা পৌঁছে গেলাম জিরাং মনেস্ট্রিতে। ফাইনালি আমরা এসে পৌঁছালাম জিরাং মনেস্ট্রিতে।
বাট এটা এখন এই স্তূপাটা হচ্ছে এই দিকে আছে আর মনেস্ট্রিটা ওই দিক দিয়ে। প্রথমে আমরা স্তূপাটা দেখে নিই, স্তূপাটা দেখে নেওয়ার পরে যাব হচ্ছে মনেস্ট্রিতে। তবে এই মনেস্ট্রির বাইরে কিন্তু ফুড কোর্টও আছে, আপনারা চাইলে কিন্তু অবশ্যই এখান থেকে ব্রেকফাস্ট অথবা লাঞ্চ করে নিতে পারেন। একদম এই মনেস্ট্রির বাইরেই আছে ফুড কোর্ট। মনেস্ট্রি কেমন লাগলো? খুবই সুন্দর, শান্ত এবং নিরিবিলি জায়গা একটা। এখানে লোকের আনাগোনা আছে, নাহলে খুব শান্ত জায়গা এবং বসে মনের শান্তি পাওয়া যায়। খুব সুন্দর। জিরাং মনেস্ট্রি দেখে আমরা পৌঁছে গেলাম হাসাদা ওয়াটারফলে। ওয়াটারফলসে জল না থাকলেও সেদিন বর্ষ শেষে স্থানীয় মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এরপর আমরা দেখে নিলাম তপ্তপানি হট ওয়াটার স্প্রিং। এখানে পুরুষ ও মহিলাদের জন্য স্নানেরও ব্যবস্থা রয়েছে। হট ওয়াটার স্প্রিং দেখে গোপালপুর যাওয়ার পথে এক হোটেলে সেরে নিলাম আজকে আমাদের দুপুরের আহার। নিয়েছিলাম মাটন থালি, ফিশ থালি, আর আমি চেখে দেখেছিলাম ওড়িশার বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, এখানে আছে রায়তা, আর এইটা কি আছে? এটা একটা কারি টাইপের আছে। কলকাতা স্টাইল বিরিয়ানি না উড়িষ্যা স্টাইল সেটা দেখা যাক। আরে ভাই আমিও নেব। ও আচ্ছা, নেবে কোন নেবে? স্টাইল নয়, তবে কিন্তু বেশ লাইট, মানে অন্যরকম স্বাদ, ভালো। আমরা তো আলু লাভার, বিরিয়ানিতে আমাদের আলু মাস্ট, কিন্তু এখানে কিন্তু আলু নেই, তবে চিকেন দিয়েছে 3 পিস। বিরিয়ানিটা লাইটের মধ্যে কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর খেলাম বিরিয়ানিটা, মানে মন প্রাণ মানে জুড়িয়ে গেল আর কি। বিরিয়ানিটা খুব সুন্দর। লাঞ্চ শেষে গোপালপুর যখন পৌঁছালাম তখন প্রায় বেলা ফুরিয়ে এসেছে, সন্ধে নামার সময়। এবার গোপালপুরে আমাদের আস্তানা ওটি ঋষির পান্থনিবাস। এই সব কদিনের কিন্তু সাইট সিন থেকে শুরু করে আমাদের ব্রহ্মপুর থেকে পিক আপ এবং অ্যাট প্রেজেন্ট এখন গোপালপুরে ড্রপ, এই সমস্ত কিন্তু টিঙ্কু ভাই করে দিয়েছে আমাদের। খুব ভালো এবং নম্র, মানে সত্যি কথা বলতে এরকম মানে মানুষ আজকালকার দিনে দেখা যায় না। তো আপনারা যদি চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন, উনি কিন্তু এই সমস্ত ট্যুর করিয়ে থাকেন। তবে একটু জাস্ট জিজ্ঞেস করে নেবো কীরকম কী রেট আছে। तो दारिंगबाड़ी का 2 नाइट 3 डेज का कैसा ये पड़ेगा? सिर्फ गाड़ी, अगर सिर्फ गाड़ी हमारा देखिए सर 7,500 से 14,000 तक है पैकेज। उसमें 3 नाइट 4 डे ये सब रहता है। उसमें साइट सीन भी बहुत कुछ है, और ये साइट सीन तो थोड़ा कम था इसलिए, और रूम भी हम पैकेज भी हम बुक करते हैं। और अगर कोई पैकेज में जाना चाहे तो वो कैसा है? हाँ, उसमें सब पैकेज भी हैंडल करते हैं हम लोग, पैकेज भी लेते हैं पर हेड 4,000। तो 2 नाइट थोड़ा कम रहेगा, 2 नाइट 3 डेज का। 2 नाइट 3 डेज का। তো ওনার নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যদি দারিংবাড়ির প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই টিঙ্কুদার সাথে যোগাযোগ করতে পারেন। খুব ভালো, মানে আমরা এই কদিন আমাদের ফ্যামিলি নিয়ে ঘুরেছি, বেশ ভালো এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ দাদা। চলুন তাহলে আমরা এসে জাস্ট পৌঁছালাম। আজকে আমাদের ঠিকানা ওটিডিসির পান্থনিবাস। একটা সুন্দর সানসেট হচ্ছে, এইখানে আছে আপনার কটেজ,
আর এই বিল্ডিংগুলোতে আপনার ওই ডাবল বেডরুম ট্রিপল বেডরুমের রুমের লোকেশন আছে। আর এই কটেজগুলোর একটা যেটা ভালো দিক সেটা হচ্ছে কটেজগুলোর পিছন দিকেই, মানে এই রাস্তাটা দিয়ে একটুখানি হেঁটে গেলেই কিন্তু বিচটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম কাছেই। চলুন একটা রুম আপনাদের একটু দেখাই। এখানে বড় ডাইনিং টেবিল 4 জন ইজিলি থাকা যাবে এবং এইখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, মানে এতটা স্পেসিয়াস, এই জায়গাটাই এতটা স্পেসিয়াস, মিনিমাম এখানে একটা রুম হয়ে যাবে। আর এই দিকে আর এই হচ্ছে রুম, বেশ সুন্দর একটা টেবিল আছে, এরকম বড় একটা বিছানা, 3 জন থাকা যেতে পারে, বাচ্চা নিয়ে 3 জন, বড় 3 জন থেকে যাচ্ছে। এবং এদিকে টিভি এসিও আছে এবং এর সঙ্গেই একটা আলাদা চেঞ্জিং রুম আছে। চেঞ্জিং রুম, এখানে আলমারি আছে, টাওয়াল দেওয়া আছে। আর এই হচ্ছে স্পেশিয়াস একটা বড় ওয়াশরুম, দেখুন দারুণ দারুণ। মানে ওটিডিসির কোনো প্রপার্টিতে এই ফার্স্ট টাইম আমি স্টে করছি, মানে সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগলো, মানে ফার্স্ট টাইম দেখে। দেখুন এইদিকে বছর শেষের সূর্যোদয়, সূর্য ডুবে গেছে আর এই হচ্ছে পুরো বিচটা কিন্তু বেশ সুন্দর লাগছে। মানে এখন এই সানসেটের টাইমে জাস্ট এলাম, একদম এই দিকেই হচ্ছে আমাদের পান্থনিবাসের একদম সামনেই, মানে পান্থনিবাস থেকে আপনারা এই বিচের অ্যাক্সেসটা ইজিলি করতে পারবেন। আর এইটা দেখুন বালিয়াড়িটা কীরকম একটা বালির পাহাড় টাইপের, কিন্তু বিচটা অনেকটা নিচে। তো দিদিরা গেছে, সমুদারা গেছে, দেখি একবার ঘুরে আসি। আমি আর তিন্নি এখন দৌড়ে দৌড়ে নামছি, চলো চলো। এবছর শুনলাম যে বিচ ফেস্টিভ্যাল হওয়ার কথা ছিল, মানে এই গোপালপুরে, কিন্তু সামনে ইলেকশনের জন্য কিন্তু এখন বিচ ফেস্টিভ্যাল হচ্ছে না। এই বছরের জন্য শুধু বিচ ফেস্টিভ্যাল বন্ধ আছে, না হলে কিন্তু আজকে 31 এই সময়ে মানে বিচ ফেস্টিভ্যাল যদি হতো বেশ ভালো লাগতো, উপভোগ করতে পারতাম। মানে কোনো দিন বিচ ফেস্টিভ্যাল জিনিসটা কীরকম হয়, আমাদের দীঘাতেও কয়েকবার হয়েছে, বাট আমার যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। এবারে এসেছি গোপালপুরে, যদি হলে কিন্তু বেশ ভালো লাগতো। তো এইটা হচ্ছে বেসিক্যালি গোপালপুরের মেন বিচ, জাস্ট দেখতে পাচ্ছ কত লোক। আর লাইট হাউসটা আছে এই দিকে, আর এই সমস্ত হোটেলগুলো হচ্ছে বিচের সামনে পেয়ে যাবে। 1 2 এই দিকে আছে একটা, 3টে হোটেল, সি পার্ল, এইটা আছে সি ভিউ, প্রচুর হোটেল আছে। তবে আমরা এখন জাস্ট ঘুরতে এসেছি আজকে, মানে প্রচুর লোক। এই দিকটা করে বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটিসের জিনিসপত্র আছে, আর বিচের ধারে কিছু খাবারের স্টলও বসেছে। কেউ কিন্তু অনেক লাইন ধরে সি ফুডের অনেক দোকানপাট আছে। তো এই হচ্ছে এখন প্রেজেন্ট গোপালপুর বিচ, বছর শেষের গোপালপুর বিচ। এবং এই বিচের ধারেই এখানে একটা কার্ট থেকে আমরা এখন ট্রাই করছি শর্মা রোল, তাই তো শাওয়ারমা রোল ট্রাই করছি। তো ফাইনালি আমরা স্টার্টারে অর্ডার করলাম হচ্ছে, এটা হচ্ছে প্রন তাওয়া ফ্রাই। এটা হচ্ছে একদম লোকাল সি ফুড, একদম ভেটকি। এটা ওজন নিলে, এটা নিলে হচ্ছে 700 টাকা। আর এইখানে আছে হচ্ছে চিকেন পাকোড়া। পরের দিন আমরা গোপালপুরের চারিপাশটা ঘুরে দেখেছিলাম, সেই গল্প নিয়ে ফিরছি পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই থাক।